আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 5 এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা বস্তুর ভাষাটা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা একটা চমৎকার প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা মূলত হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থাকে কেন্দ্র করে, মানে আংশিক নিমজ্জিত অবস্থা থেকে যে সকল প্রশ্নগুলো হওয়া সম্ভব। গতদিন তো আমরা দেখেছিলাম মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা অথবা একটা বস্তুকে পানিতে ছেড়ে দিলে বা যে কোনো তরলে ছেড়ে দিলে কিভাবে ভাসবে নাকি ডুববে, এই কন্ডিশনগুলো। তো দেখো, এখন তোমাকে একটা প্রশ্নের কথা বলছে এখানে যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 115 কেজি ভরের একটি ঘনককে পানিতে ছেড়ে দেওয়া হলো। প্রথম প্রশ্ন কি বলছে, বস্তুটি পানিতে কি অবস্থায় থাকবে? একদম নর্মাল একটা কথা। তো আমি এখানে যে ইনফরমেশনটা দিয়েছি, যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আংশিক নিমজ্জিত তার মানে কি, এই বস্তুটার কি হবে ভাইয়া, এই যে একটা অংশ, এরকম একটা অংশ তরলের নিচে থাকবে, একটা অংশ তরলের কি থাকবে, উপরে থাকবে। তো প্রথম প্রশ্ন তোমাকে চেক করতে বলছে যে আসলে এটা কি অবস্থায় থাকবে, আংশিক নিমজ্জিত অবস্থায় কিনা, নাকি ডুবে যাবে, নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো আমি যেটা দিছি সেটা হচ্ছে কি আংশিক নিমজ্জিত অবস্থায়। ম্যাথ করে আমরা কি করবো, আবার চেক করব। এখন খেয়াল করো, এটা আংশিক নিমজ্জিত অবস্থায়। এখন দেখো, এখানে যে চারটা প্রশ্ন আমি এখানে অ্যাড করছি, এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন কেবলমাত্র আংশিক নিমজ্জিত যে সকল বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে তাদের ক্ষেত্রেই খাটবে। যেগুলো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে অথবা ডুবে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু কখনো এই প্রশ্নগুলো খাটবে না। কথা বুঝতে পারছি? তো তোমরা সবাই একটু পজ করে এই প্রশ্নগুলো খাতায় উঠাই ফেলো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করো, তারপরে বলছে দেখো যে বস্তুটি পানির নিচের এবং উপরের আয়তন নির্ণয় করো। তাহলে এটা তো আংশিক নিমজ্জিত অবস্থায় একটা ভাষা, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা একটা বস্তু। তার মানে কি, তার একটা অংশ কি তরলের নিচে থাকবে, একটা অংশ তরলের উপরে থাকবে। তো তোমাকে বলছে তাহলে এই যে নিচে যে অংশটুকু আছে বা নিচে যে বস্তুর যেটুকু আছে এটুকুর আয়তন কত, উপরে যে অংশটুকু আছে এইটুকুর আয়তন কত। বুঝতে পারছি কথা? এইটুকুর আয়তন কত, বুঝতে পারছি? ওকে, পরেরটা বলছে এই প্রশ্ন তুমি যদি বের করতে পারো তাহলে সেকেন্ড এই দুইটা প্রশ্ন সেম, মানে অ্যাকচুয়ালি তিনটা প্রশ্ন অ্যাকচুয়ালি একই ক্যাটাগরি। এই তিনটা প্রশ্ন অ্যাকচুয়ালি একই ক্যাটাগরি। এটা করতে পারলে এই দুইটা একদম ধরো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এটা দেখবো আমরা। বলছে থার্ড কোশ্চেন বলছে বস্তুটির পানির নিচের এবং উপরের অংশের পরিমাণ নির্ণয় করো, বস্তুটির পানির নিচের এবং উপরের শতাংশের পরিমাণ নির্ণয় করো। আর একদম শেষে যে প্রশ্নটা বলছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বস্তুর উপর কত ভর চাপালে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে এখন তো এই অবস্থায় থাকবে বস্তুটা, এখন তো এই অবস্থায় থাকবে, তাই না? তোমাকে বলছে এটার উপর তুমি একটা ভর চাপাবা, এরকম একটা ভর চাপাবা। ভর চাপা এটাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় একটা বস্তুতে কনভার্ট করবা। তাহলে এই ভরের মানটা কত হইলে এই কন্ডিশনটি ফুলফিল হবে, এটা তোমাকে কি করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে। কথা বুঝতে পারছি? তো এখান থেকে তো একটা সৃজনশীলের মধ্যে তার সব প্রশ্ন থাকবে না, এটা তো আলাদা আলাদা ভাবে হতে। তো মোটামুটি যে প্রশ্নগুলো আংশিক নিমজ্জিত অবস্থায় থাকে বস্তুগুলা, তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলোর বাহিরে কোনো প্রশ্ন হওয়া সম্ভব না। মোটামুটি এই পাঁচটা প্রশ্নই সবসময় হয়। বিশেষ করে এই প্রশ্নটা থাকেই, ম্যাক্সিমাম সিকিউ কোশ্চেনের মধ্যে থাকে এই প্রশ্নটা। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা একটু আমরা সলভ করি। ওকে, তো আমি এটা প্রশ্নগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আই গেস তোমরা উঠাই ফেলছো খাতায়। তো প্রথম প্রশ্নটা বলছে আমাদেরকে যে বস্তুটা পানিতে কি অবস্থায় থাকবে, মানে বুঝাইছে আংশিক নিমজ্জিত অবস্থা নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা নাকি ডুবে যাবে, এটা বের করতে বলছে। তাহলে ঠিক আছে, আমাদের বেসিক ভাবে আমরা ম্যাথগুলো সলভ করি। তাহলে সলিউশন করি আমরা। তাহলে সলিউশন কি বলছে যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 115 কেজি ভরের একটা ঘনক। তাহলে আমাকে ভরের মান বলে দিছে এখানে, ভর গিভেনের মধ্যে এম এর মান হচ্ছে কত ভাইয়া, 115 কেজি। ওকে, তাহলে আমার কি অবস্থায় থাকবে এটার জন্য আমার ডাব্লুর মান দরকার হয় আর এফ এর মান। ডাব্লু মানে হচ্ছে এম জি আর এফ মানে হচ্ছে কত ভাইয়া, ভি রো জি। তাহলে ডাব্লুর জন্য এম জি লাগবে। তা আচ্ছা ঠিক আছে, এম এর মান আছে, তাহলে ডাব্লু। ওকে, এখন কার কাছে যাব, এফ এর কাছে। এফ এর জন্য দরকার কি, ভি রো জি। তারপর ভি আর রো এর মান লাগবে, যেহেতু 9.8 রো আমাকে বলে দিছে। কিভাবে বুঝলাম বল, এই যে পানিতে ছেড়ে দেওয়া হলো। তাহলে এখানকার যে রোটা আছে, রোটা কাকে রিপ্রেজেন্ট করে, বস্তুকে যেই তরলের মধ্যে ছেড়ে দেওয়া হয় সেই তরলের ঘনত্ব। তো পানির ঘনত্ব তো 1000, এটা আমার জানা। লাগবে এখন কিসের মান, ভি এর মান। ভি এর মানটা কিন্তু এখানে বলা আছে, তবে সেটা ইনডিরেক্টলি। দেখো এখানে বস্তু শেপ বলে দিছে না, যে এটা হচ্ছে একটা ঘনক। বলো তো ভাই, ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের যে আয়তন, এই ভি, এটা সূত্র কি ছিল, এ কিউব,
মানে বাহু কিউ, তাই এখানে তো বাহু দৈর্ঘ্য বলে দিচ্ছে তার 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি আমি তার আয়তন বের করতে পারবো না? অবশ্যই তার আয়তনটা বের করতে পারবো এখান থেকে। বুঝতে পারছি কথা? তাহলে এখান থেকে চলো আমরা বস্তুর আয়তনটা বের করে ফেলি। তাহলে বলছে যে বাহুর দৈর্ঘ্য এ, এটার মান হচ্ছে ভি, আচ্ছা এ এটা হচ্ছে কত 50 সেন্টিমিটার, তার মানে কত বলতে পারি 0.5 হচ্ছে মিটার। আমরা কি বলতে পারি? সুতরাং আয়তন ভি এটা হচ্ছে কত এ কিউব, তাহলে এ হচ্ছে 0.5, এটার উপর হচ্ছে কত কিউব, এখান থেকে কি মান পাবো 0.125 মিটার কিউব, 5 25 125, হ্যাঁ 0.125 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে কি বস্তুর আয়তন। কোন তরলের মধ্যে ছেড়ে দিয়েছি? পানিতে। আমরা কি বলতে পারি যে পানির যে ঘনত্ব রো এর মান হচ্ছে কত 1000 কেজি পার হচ্ছে কত মিটার কিউব। তো চলো এখন বস্তুর ওজন আর প্রবণতা বের করে ফেলি। তাহলে আমরা কি বলবো? সুতরাং ওজন ডাব্লিউ এটা সমান হচ্ছে কত এমজি। তাহলে 0 এম এর মান হচ্ছে 115 ইন্টু হচ্ছে কত 9.8। এরপর আবার কি পাবো? প্লবতা এফ এটার মান হচ্ছে কত ভি রো জি, ভি এর মান হচ্ছে কত 0.125 ইন্টু 1000 ইন্টু হচ্ছে কত 9.8। তাহলে ভ্যালুগুলো আমরা একটু ক্যালকুলেশন করি। ভ্যালু ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 115 ইন্টু 9.8, মান আসতেছে কত ভাইয়া 1127 নিউটন। আর এটা মান হিসেব করলে 0.125 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা মান আসতেছে 1225 নিউটন। তাহলে বলো কে বড় এখানে? এফটা বড় না? তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু এফ ইজ গ্রেটার দেন ডাব্লিউ, সুতরাং আংশিক নিমজ্জিত অবস্থায় কি হবে? ভাসবে। এই প্রথমটা আমাদের চেক করা শেষ। বুঝতে পারছি কথা? প্রথমটুকু আমাদের চেক করা শেষ। এখন আমাদের কি বের করতে বলছে? সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? আই গেস এটা তো আগের ম্যাথ, গত ভিডিওতে এই বেসিক জিনিস আমরা শিখেছি। পরের কোশ্চেন তোমাকে বলছে যে বস্তুটা যেহেতু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে বস্তুটা তরলের নিচে কতটুকু আয়তন, অর্থাৎ পানির নিচে কতটুকু আয়তন আছে এবং পানির উপরে কতটুকু আয়তন আছে, এই আয়তনটা তোমাকে এখন কি করতে বলছে? বের করতে বলছে এই আয়তনটা। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেকেন্ড কোশ্চেনের সমাধান করতেছি আমরা। তো এই যে এইটা হচ্ছে আমাদের বস্তুটা ছিল, এই যে এইটা ধরে নিচ্ছি আমরা, এই যে এইটা হচ্ছে বস্তুটা, যার একটা অংশ তরলের নিচে আছে আর একটা অংশ তরলের উপরে আছে। তো আমরা যখন ভাষা ডোবার শর্ত পড়েছিলাম তখন তরলের নিচের যে অংশটা এটাকে আমরা কি করতাম? ভি প্রাইম দ্বারা প্রকাশ করতাম, ভি প্রাইম দ্বারা। এখন আংশিক নিমজ্জিত অবস্থার ক্ষেত্রে দেখো শর্ত ছিল দুইটা, একটা ছিল কি ডাব্লিউ ইজ লেস দেন এফ, অথবা এফ ইজ গ্রেটার দেন হচ্ছে কত ডাব্লিউ, এটা ছিল একটা শর্ত। আরেকটা শর্ত কি ছিল? ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কত ছোট হাতের এফ। তো আমরা কি বলছিলাম? এইটা দিয়ে শুধুমাত্র চেক করব যে সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে কিনা, কোনো ভ্যালু কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো না। এই তরলের নিচের আয়তন, তরলের উপরে আয়তন, এগুলো তো এক্সাক্ট একটা ভ্যালু। তো এটা তো একটা অসমতা, এখান থেকে তো তুমি এত থেকে ছোট, এত চেয়ে বড় এরকম ভ্যালু পাবা, এক্সাক্ট তো কোনো ভ্যালু তুমি পাবা না। তো এক্সাক্ট ভ্যালু আমরা পাই কোথায় থেকে? সমান সমান থেকে। তো এটার জন্য শর্ত আমার দুইটা ছিল, এটা ছিল 1 নম্বর, এটা ছিল কত 2 নম্বর। তো এটা দেখো সমান সমান, ডাব্লিউ ইকুয়ালস টু এফ। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারবো। এই যে এফ, এফটা কি নির্দেশ করছে? যতটুকু ডুবে আছে অতটুকু অংশের প্লবতা, যেটা তার ওজনের কি হবে? সমান হবে। তো এখন আমরা কি করব? এটার সাহায্যে এখন কি করব? এই যতটুকু অংশ ডুবে আছে এর পরিমাণ এবং যতটুকু অংশ ভেসে আছে এর পরিমাণটা বের করব। তার আমরা এখান থেকে ধরি ভি প্রাইম আয়তন তরলের নিচে আছে। এখানে তরল বলতে কি? পানি, তো পানির কথাই বলে দিই আমরা, পানির নিচে আছে। তার আমরা এখান থেকে কি বলতে পারি? যে শর্ত মতে ডাব্লু ইকুয়াল হচ্ছে কত ছোট হাতের এফ, ডাব্লু এটার মান হচ্ছে কত এমজি, আর এফ এটার মান হচ্ছে কত ভি প্রাইম রো জি। যেহেতু এটা ছিল কি কার্যকর প্লবতা, মানে যতটুকু ডুবে আছে ওইটুকু নিয়ে যে প্লবতাটা পাবো তার মান। ডুবে আছে কতটুকু? ভি প্রাইম, তাহলে ভি এর জায়গায় যে ভি প্রাইম রো ইন্টু কত জি, তাহলে জি জি ক্যান্সেল। তার আমরা কি বলতে পারি এখান থেকে? যে ভি প্রাইম এর মানটা হচ্ছে কত এম ডিভাইডেড বাই হচ্ছে রো, এই যে রোটা এই পাশে ভাগ হয়ে গেল। তাহলে বলো এটা কাটা, তাহলে এম এর মান হচ্ছে কত এম এর মান হচ্ছে 115, এম এর মান হচ্ছে কত 115, আর রো এর মান পানির ঘনত্ব হচ্ছে 1000। তাহলে এখান থেকে ভ্যালু কত পাচ্ছি আমরা? 3 ঘর সরে যাবে, তাহলে 0. হচ্ছে কত
115 হচ্ছে কত মিটার কিউব। তাহলে এই যে ভি প্রাইম এটা কি ডুবে থাকা পরিমাণ, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ডুবে থাকা বা পানির নিচে যেটাই বলো না কেন, ডুবে থাকা আয়তন বা পানির নিচের আয়তন এর পরিমাণটা হচ্ছে কত, 0.115 মিটার কিউব। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো, তোমাকে বলছে যে পানির উপরে কতটুকু আছে এটাও বের করো, বা যতটুকু অংশ ভেসে আছে ওইটুকু অংশের আয়তনও তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। খেয়াল করো, কখনো আমরা কোনো প্রশ্নে ভেসে থাকা অংশের পরিমাণ আগে বের করতে পারবো না, কারণ ওইটার জন্য আমরা ডিরেক্ট কোনো সূত্র জানি না। আমরা সূত্র জানি কতটুকু ডুবে আছে, এই যে ভি প্রাইম, এই যে ডুবে থাকা এটুকু কতটুকু, এটার ভ্যালু আমরা বের করতে পারবো, এটার জন্য ডিরেক্ট সূত্র আমাদের জানা আছে। তাহলে এখন বলতো ভেসে থাকা অংশ কিভাবে বের করব? আমি তো পুরো বস্তুর আয়তনটা জানি ভাইয়া, পুরো বস্তুর আয়তন কত, 0.125 মিটার কিউব, তাই না? তাহলে পানির নিচে আছে কতটুকু, পানির নিচে আছে বা ডুবে আছে কতটুকু, 0.115 মিটার কিউব। তাহলে এই পুরো আয়তনটা থেকে যদি আমি এই যে যতটুকু ডুবে আছে বা পানির নিচে যতটুকু আছে এটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পানির উপরে বা ভেসে থাকা যে অংশটা সেই পরিমাণটা আমি পেয়ে যাব। বুঝতে পারছি কথা? আমরা কি বলতে পারি, সুতরাং পানির উপরের আয়তন এটা সমান 0.125 মাইনাস 0.115। তাহলে এখান থেকে কত পাবো আমরা, 0.01 হচ্ছে মিটার কিউব। এইটা অ্যান্সার। বুঝতে পারছি কথা? তাহলে তোমাকে যদি কখনো কোশ্চেনের মধ্যে একদম ডুবে থাকা অংশ না চেয়ে যদি বলে যে ভেসে থাকা অংশ বের করো, তাই কিন্তু তোমাকে আগে ডুবে থাকা অংশ বের করে নিতে হবে, তাছাড়া তুমি কিন্তু ওই ভেসে থাকা অংশের পরিমাণ বের করতে পারবা না, কারণ ভেসে থাকা অংশের ডিরেক্ট কোনো সূত্র নাই। আমরা ডুবে থাকা অংশের পরিমাণ বের করার মাধ্যমে ভেসে থাকা অংশ বের করতে পারি। বুঝতে পারছি কথা? এইটুকু ম্যাথ করে ফেলছো মানে তোমার জন্য ম্যাথ ইজি। এটা তোমাকে করতে হবে, কতটুকু অংশ নিমজ্জিত, কত শতাংশ নিমজ্জিত, এই ভ্যালুগুলো, এই টাইপের যে ভ্যালুগুলো, এইগুলা বের করার জন্য তোমাকে এই দুইটা জিনিসের মান বের করতেই হবে ভাইয়া। তুমি বের না করে দুইটা জিনিসের ভ্যালু কখনো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি কখনো দিতে পারবা না। বুঝতে পারছো কথা? এখন খেয়াল করো, থার্ড কোশ্চেনটা কি ছিল, বুঝো কথা? থার্ড কোশ্চেনটা আমি জাস্ট খালি একটু এক কথায় বলে দিই। থার্ড কোশ্চেনটা কি ছিল, যে বলছে যে এই অংশ আর এই অংশের পরিমাণ কত, মানে ডুবে থাকা বা পানির নিচের এবং পানির উপরের অংশে হিসেব বের করতে বলছে। অংশে, কথা বুঝতে পারছো? অংশে হিসেব বের করতে বলছে। তাহলে খেয়াল করো, অংশ বলতে বুঝাইতেছে আসলে জিনিসটা কি, অংশ এই জিনিসটা বলতে বোঝাই একে কত, কোনো কিছুর অংশে হিসেব করলে বুঝবা একে কত, এটা বুঝাইতেছে। বুঝতে পারো ভাইয়া একে কত বলতে কি বুঝাইতেছেন? খেয়াল করো ভালো মতো, এই যে খেয়াল করো তো, এই যে 0.115 মিটার কিউব, এই যে আয়তনটা আমি পাইছি, এটা কি আমার ডুবে থাকা অংশ বা পানির নিচের অংশের আয়তন, পানির নিচের আয়তন। তাহলে এই আয়তনটা কত আয়তন থেকে বলতো, 0.125 এই আয়তন থেকে। তার মানে 0.125 এই আয়তন থেকে ডুবে আছে হচ্ছে এইটা। তো অংশ বলতেছে যে এই মানটা যদি 0.125 না হয়ে 1 হইতো, তাহলে এই মানটা কত হইতো, এইটাই হচ্ছে অংশের হিসাব। বুঝতে পারছো কথা? মানে 0.125 এ যদি ডুবে থাকে এত, তাহলে একে কতটুকু ডুবে থাকতো, এটাই হচ্ছে কি এই ডুবে থাকা অংশ। আবার 0.125 এ ভেসে আছে কতটুকু, 0.01। তো বলতেছে এটা যদি 0.125 না হয়ে এই পুরো বস্তুর আয়তন 1 হইতো, তাহলে ওই একে কতটুকু ভেসে থাকতো এটা। এটা তুমি কিভাবে হিসেব করবা? ধরো তুমি ডুবে থাকা অংশ বের করতে চাচ্ছ, তাহলে কি 0.125 এ ডুবে আছে 0.115, তাহলে 1 মিটার কিউবে ডুবে আছে কতটুকু, 0.115 ডিভাইড বাই 0.125, অংশের পরিমাণ পেয়ে গেল। আবার ভেসে থাকা অংশ যদি বের করতে চাও, তাহলে 0.125 এত মিটার কিউবে ভেসে আছে কতটুকু, 0.01 মিটার কিউব। তাহলে একে ভেসে আছে কতটুকু, তাহলে 0.01 ডিভাইডেড বাই হচ্ছে 0.125, হিসাব শেষ। বুঝতে পারছো কথা? এর পরের প্রশ্ন কি ছিল? এর পরের প্রশ্ন ছিল যে শতাংশে হিসেব করো, মানে এই যে এইটা কত শতাংশ ডুবে আছে, কত শতাংশ ভেসে আছে, মানে টোটাল বস্তুর এটা হিসেব করতে বলছে। শতাংশ মানে কি? শতাংশ মানে 100।
আগেরটা হিসেব করছো কত 1-এ, আর ওইটার হিসেব করতে হবে কিসে 100-তে। এটা হচ্ছে শতাংশ। আর একটু সহজভাবে বললে কি, যে খেয়াল করো 0.125, 0.125, এই 0.125-এ ডুবে আছে কতটুকু 0.115, 0.115। তো শতাংশ বলতেছে এই মানটা যদি এইটা না হয়ে 100 হইতো তাহলে এর মানটা কত হইতো। এই মানটা যদি 100, 0.125 না হয়ে 100 হইতো তাহলে এই মানটা কত হইতো। এগুলো হচ্ছে শতাংশের হিসাব। তুমি কিভাবে বের করবা? 0.125-এ ডুবে আছে 0.115, তাহলে 1-এ ডুবে আছে কত, 100-তে ডুবে আছে কত। 0.125-এ ভেসে আছে 0.01 মিটার কিউব, তাহলে 1-এ ডুবে আছে কত, 100-তে ডুবে আছে কত। এটা হচ্ছে শতাংশের হিসাব। তো তুমি তার এত করতে পারবে না, তো আমি একটা সূত্র লিখে দিচ্ছি। এই সূত্র দিয়ে কি করবা, এই ম্যাথগুলো সলভ করবে। সূত্রগুলো খাতায় লিখবা না, মানে খাতায় লিখবা না, ওই জায়গায় জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিবা। এই যে এই ভি প্রাইম আর ওই ভিটা বের করার পরে জাস্ট খালি ভ্যালু বসাই দিবা। তো আমি একটু সহজ করে লিখে দিচ্ছি, একটু মাথায় রেখো। দুইটা আয়তন থাকলো, তো মনে রাখবা যে যার অংশ ইকুয়ালস টু তার পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ। এরপরে যার শতাংশ ইকুয়ালস টু তার পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ইনটু হচ্ছে কত 100%। ওকে, কি বুঝাইতেছে? যার অংশ, ধরো তোমাকে বলছে ডুবে থাকা অংশ বের করো, তাহলে তুমি লিখবা ডুবে থাকা অংশ সমান সমান তার পরিমাণ। এটা বুঝাইতেছে যে কতটুকু ডুবে ছিল। আর মোট পরিমাণ বলতে বুঝাইতেছে বস্তুর হচ্ছে টোটাল আয়তনটা। তো আমরা যদি এটার ক্ষেত্রে হিসাব করতাম তাহলে কি, ডুবে থাকা অংশ সমান সমান ডুবে থাকা অংশের পরিমাণ। তাহলে ডুবে থাকা অংশের পরিমাণ কত, 0.115। তাহলে এখানে বসার দাম কত, 0.115, আর মোট পরিমাণ হচ্ছে কত আমাদের 0.125। এখান থেকে যে মানটা পাইতাম এত অংশ। যদি বলতো যে ভেসে থাকা অংশ, তাহলে ভেসে থাকা অংশ মানে কি, ভেসে থাকা অংশের পরিমাণ। তো ভেসে ছিল কতটুকু আমাদের 0.01, তাহলে এখানে বসাতাম কত 0.01, আর মোট পরিমাণ ছিল কত আমাদের 0.125। বুঝতে পারছো কথা? ওই সেম জিনিসটাই, এইটাই জাস্ট খালি এর সাথে কি হবে, এখন 100 গুণন হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তো তোমরা এই সূত্রগুলো খাতায় লিখো না, জাস্ট তোমাদের বলছে ডুবে থাকা অংশ, তাহলে তোমরা ডিরেক্ট এটা লিখবা, ডুবে থাকা অংশ সমান সমান ওই যে ওইটার পরিমাণ মোট পরিমাণ দিয়ে হিসাব করে ফেলবা। বুঝতে পারছো কথা? আই গেস বোঝা গেছে। তো এটার জন্য মেন কাজটা কি, ওই কতটুকু ডুবে আছে আর কতটুকু ভেসে আছে এই আয়তটা কিন্তু আগে তোমাকে বের করতে হবে। তাছাড়া কিন্তু তুমি এগুলো করতে পারবে না। কতটুকু ডুবে আছে, কত অংশ ডুবে আছে, এটার জন্য কতটুকু তরলের নিচে কতটুকু তরলের উপরে আছে, এগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, আগে ফাইন্ড আউট করতে হবে। কথা বুঝাইতে পারছি? এবার চলো লাস্ট কোশ্চেনটা দেখি আমরা। লাস্ট কোশ্চেনটা বলছিল যে বস্তুটার উপর কত ভর চাপালে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, কত ভর চাপালে। তাহলে এখন কি, এখন আমার বস্তুটা এই অবস্থায় ছিল, এই যে এই অবস্থায় বস্তুটা আছে, এই যে এই অবস্থায় বস্তুটা আছে, এই যে একটা অংশ তরলের নিচে একটা অংশ তরলের উপরে। এখন তোমাকে বলছে তুমি বস্তুটাকে এখন কি করে ফেলবা, এই অবস্থায় নিয়ে চলে আসবে, এই অবস্থায়, এই যে এই অবস্থায়। তাহলে কতটুকু ভর, এই যে উপরে যে ভরটা চাপাবে ভরটা কতটুকু হইতে হবে। এখন বলো এটাকে যদি তুমি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসাইতে চাও তাহলে উপর থেকে তোমাকে একটা বল দিতে হবে না? তো তুমি ওই বলটা না দিয়ে কি করছো, বস্তুর উপর একটা ভর চাপাই দিছো। তাহলে এই বস্তুর একটা ওজন নিচের দিকে কাজ করতেছিল, তাহলে ওজনটাও তো এক প্রকারের বল। তাহলে এই ওজনটা কি করবে, ওকে এইরকম নিচে নামাইতে সাহায্য করবে। এখন এই ভরটা কত হলে পারে এটা এই অবস্থায় যাবে, এটা এখন তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তো আমি একটা জিনিস বের করি আগে, যে আসলে বস্তুটা যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে চাই তাহলে তার ভরটা কত হওয়া দরকার, ওই জিনিসটাকে আমরা বের করি। তা আমরা এখান থেকে কি বলতে পারি, শর্ত মতে, যে আমাদের যে শর্ত মতে এটা কি হবে, ডাব্লু আর বড় হাতের এফ এটা কি হবে, সমান হবে। ডাব্লু এটার মানে হচ্ছে কত, mg, আর এফ এটা মানে হচ্ছে কত, ভি রো জি, তাই না? তাহলে জি জি ক্যান্সেল, তার আমরা কি বলতে পারি, আমাদের যে এম এটার মান হচ্ছে ভি ইন্টু কত, রো। তো ভি এর মান হচ্ছে কত, 0.115, আর না 0. ছিল কত, 125। আমার পুরো বস্তু যে আয়তনটা সেটা ছিল কত, 0.125, আর রো এর মান হচ্ছে কত, 1000। তাহলে এখান থেকে কত পাচ্ছি ভাইয়া, 125 কেজি, 300 না 125।
125 কেজি। তাহলে এই বস্তুটা যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে চাইতো, তাহলে তার ভর হওয়া দরকার ছিল 125 কেজি। তার ভরটা হওয়া দরকার ছিল 125 কেজি, কিন্তু বস্তুর ভর আছে কতটুকু? 115 কেজি। তার মানে কি 10 কেজি ভর কম আছে, তাহলে আরো 10 কেজি ভর লাগবে। তাহলে এখন সুতরাং ভর চাপাতে হবে, ভর চাপাতে হবে 125 মাইনাস 115 সমান সমান 10 কেজি। বুঝতে পারছো কথা? এই হচ্ছে কোশ্চেন। তোমাকে হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তুমি ভাসাবা, তোমাকে কতটুকু ভর চাপাইতে হবে। তাহলে আমি দেখলাম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি বস্তুটা ভাসতে চাই, তার ভর হইতে হবে 125 কেজি, কিন্তু আমার কাছে ভর আছে কত? 115 কেজি। তাহলে আরো 10 কেজি ভর আমার লাগবে, তাহলে যে 10 কেজি ভর চাপাইতে হবে। এই প্রশ্নগুলোই আসবে। আংশিক নিমজ্জিত অবস্থা থেকে যদি হয়, এই 5টা প্রশ্নের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা বুঝাইতে পারছি? তো এই প্রশ্নগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করবা। তোমরা নিজেরা কোন একটা বস্তুর কথা চিন্তা করো, যে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে ওইটা তোমরা নিজেরা দিয়ে সেরে এই সেম 5টা ম্যাথ আবার কি করবা? সলভ করে। এটা তোমাদের বাড়ির কাছে। ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।